নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহেই। ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন। মাঝে মধ্যে ওয়েস্ট ইন্ডিজে যান স্বীকার করলেও ভাইরাল ফুটেজ নিয়ে নিশ্চিত নন উপদেষ্টা আসিফ। এনসিপির আয়োজনে অপুর স্ত্রীর সংবাদ সম্মেলন। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জের 12,000 ঘনফুট পাথর উদ্ধার। লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। মোবাইলে আড়ি পাতা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নন উদ্যোক্তারা। তড়িঘড়ি সিদ্ধান্ত হবে আত্মঘাতী, শঙ্কা ব্যবসায়ী নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। আগামী সপ্তাহেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে নির্বাচন কমিশন। ভোট সামনে রেখে আগামী মাস থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে কমিশন সংলাপে বসতে যাচ্ছে, জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। এদিকে আওয়ামী লীগের সঙ্গে শুধু নির্বাচনে অংশ নেয়ায় কোনো দলকে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্র চর্চার বিপরীত বলে ইসিকে জানিয়েছেন জাতীয় পার্টির নেতারা। ওবায়দুল্লাহ মামুনের প্রতিবেদন। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরগরম নির্বাচন কমিশন। প্রতিদিনই প্রধান নির্বাচন কমিশনার সাথে বৈঠকে বসছে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনেরা। তুলে ধরছেন বিভিন্ন দাবি দাওয়া। বৃহস্পতিবার বিকেলে আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ নিয়ে গণমাধ্যমে কথা বলেন নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। জানান, আগামী সপ্তাহে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে যাচ্ছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ ও প্রবাসীদের ভোট প্রক্রিয়া অনেকটাই চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। হ্যাঁ, আমরা এটা নিয়ে আলোচনা করেছি এবং আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোডম্যাপটা দিতে পারবো। আপনাদের প্রস্তুতি এবং আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন। এর আগে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে দেখা করে জাতীয় পার্টির 4 সদস্যের প্রতিনিধি দল আগামী নির্বাচনে নিজেদের অংশগ্রহণ, প্রতীক বরাদ্দ ও দলের সার্বিক পরিস্থিতি অবহিত করেন প্রধান নির্বাচন কমিশনারকে। গত 3টি নির্বাচনে অংশ নেয় জাতীয় পার্টিকে নির্বাচন থেকে দূরে রাখা গণতন্ত্রের চর্চা নয় বলেও মন্তব্য করেন দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। নির্বাচনে অযোগ্যতা ঘোষণার জন্য যেসব কন্ডিশন আছে নির্বাচনের আইনে আরপিওতে, তার কোনোটাই জাতীয় পার্টি পড়ে না। যদি জাতীয় পার্টি নির্বাচনে অযোগ্য ঘোষণার ক্রাইটেরিয়ায় না পড়ে, তাহলে জাতীয় পার্টিকে কেন নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হবে? আর নির্বাচন মানেই তো সকল দলের অংশগ্রহণ, বহু মত, বহু দল। জাতীয় পার্টিকে নিয়ে যে নিষিদ্ধ করার দাবি তোলা হচ্ছে, আমি এটা খুব দুঃখজনক। শুধুমাত্র ভোটে অংশগ্রহণের জন্য কাউকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা যেতে পারে না। বর্তমান সরকার নিরপেক্ষ নয় মন্তব্য করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, কমিশনকে আগামী নির্বাচনে নিরপেক্ষতার পরিচয় দিতে হবে। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে চুরি হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। পাথর চুরির ফলে বিপর্যয়ের মুখে পড়েছে সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র। প্রতিদিন প্রকাশ্যেই চুরি হচ্ছে সাদা পাথর। চুরি হওয়া পাথর উদ্ধার করে আগের জায়গায় দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। পাহাড় আর প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলাটি পর্যটকদের কাছে পরিচিতি পায় সাদা পাথর নামের পর্যটন স্পটের কারণে। কিন্তু সরকারি নির্দেশনা অমান্য করে প্রকাশ্যে পর্যটকদের সামনেই সাদা পাথর চুরির ঘটনায় নিজস্ব রূপ হারাচ্ছে জায়গাটি। পাথর ঘেরা অপরূপ স্পটটি বিরান ভূমিতে রূপ নিয়েছে। এতে হতাশ নগরবাসী ও পর্যটকরা। কয়েক হাজার কোটি টাকার, 1 কোটি টাকা না, 100 কোটি টাকা না, হাজার হাজার কোটি টাকার পাথর লুটপাট হয়েছে। সাদা পাথরে যদি আজকে আপনি গত বছরে একটা ছবি নেন বা আজকের একটা ছবি নেন, আপনার কাছে দৃশ্যমান হয়ে যাবে। আগে আমরা গেলে যে একটা সুন্দর লাগতো, সব জায়গায় সাদা পাথর ছিল, এখন অ্যাকচুয়ালি কিছুই নাই। তো আমাদের দাবি এটাই, যারা এই লুটপাটগুলো করতেছে তাদেরকে যেন অবিলম্বে আইনের আওতায় আনা হয়। এদিকে পাথর চুরির মহা উৎসবের ঘটনাস্থল পরিদর্শন করেছে দুদক। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান এই কর্মকর্তা। স্থানীয় প্রশাসন কে আরও সতর্ক থাকা প্রয়োজন ছিল আর কি, বা এখানে আরও অন্যান্য যারা যেসব ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, যেমন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো বা অন্যান্য যে ডিপার্টমেন্টগুলো এটার সঙ্গে যুক্ত, তাদের
ভূমিকা ছিল বলে আমি মনে করি। বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভায় জেলা প্রশাসক জানান, সাদা পাথর ও জাফলং সহ সিলেটের সব পর্যটন কেন্দ্র রক্ষায় কাজ করা হবে। আমরা গতকালকে এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা মিটিং করেছি। আমাদের জেলা পর্যায়ের সকল কর্মকর্তারাই মোটামুটি সবাই উপস্থিত ছিলেন এবং আমরা এটা নিয়ে যে সিদ্ধান্তগুলো নিয়েছি সেটা গতকাল রাত থেকে বাস্তবায়ন কার্যক্রম। গতকাল রাতে যতটুকু জানতে পেরেছি 130 ট্রাক পাথর আটক করা হয়েছে যৌথ বাহিনীর অভিযানে, এটা অব্যাহত আছে। প্রশাসন বলছে পাথর লুট বন্ধে অভিযান অব্যাহত আছে। অভিযানে আমরা ইউনুর মহোদয়ের নেতৃত্বে প্রায় শতাধিক টাস্কফোর্সের অভিযান করেছি। আমার থানায় মামলা আছে সেখানে 17টি সাদা পাথর ঠেকাতে গিয়ে আমার পুলিশ অ্যাসাল্ট হয়েছে। পুলিশ অ্যাসাল্ট মামলা আছে সাদা পাথর ঠেকাতে গিয়ে 4টি। আমরা 70 জন আসামির মতো গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছি। অন্যদিকে সাদা পাথরকে পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়ার সিদ্ধান্ত বাস্তবায়নে বুধবার রাতে অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে 12,000 ঘনফুট পাথর। এছাড়া বিভিন্ন সড়কে চেকপোস্ট ও তল্লাশি চালানো হচ্ছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটকারীদের তালিকা দাখিলের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে লুট হওয়া সব পাথর 7 দিনের মধ্যে আগের জায়গায় ফেলার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। বৃহস্পতিবার সংশ্লিষ্ট এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কাজী জেনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। পাশাপাশি এই ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং দায়ীদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। এই ঘটনায় কত টাকার ক্ষতি হয়েছে তা বের করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশে করা এই রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। এছাড়া একই বিষয়ে করা আরও একটি রিটের শুনানির জন্য রবিবার দিন ঠিক করেছে আদালত। যারা ক্ষতি করেছে তাদের কাছ থেকে কেন ক্ষতিপূরণ আদায় করার নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন। আর অন্তর্বর্তীকালীন আদেশ দিয়েছেন আগামী 7 দিনের মধ্যে এই পাথরগুলো যেখানে যেখানে গিয়েছে সেই সমস্ত এলাকার সিভিল প্রশাসন পুলিশের সহযোগিতায় বিবাদীদেরকে বলছেন 7 দিনের মধ্যে ওই সমস্ত পাথরগুলো এনে এই জায়গায় আবার প্রতিস্থাপন করার নির্দেশ দিয়েছেন এবং আগামী বৃহস্পতিবার পরবর্তী আদেশের জন্য রেখেছেন যে সরকারের পক্ষ থেকে কী পদক্ষেপ নেওয়া হলো সেটা আদালতকে এফিডেভিট আকারে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। পদক্ষেপ নিল সেটা দেখতে পারে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, মাঝে মধ্যে রাতে 300 ফিটের নীলা মার্কেট এলাকায় খেতে যান তিনি। সেখানে দোকান বন্ধ থাকলে ডিনার করতে গুলশানের ওয়েস্টিনেও মাঝে মধ্যে গিয়ে থাকেন। সাবেক সংসদ সদস্যের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভির ফুটেজ তার কিনা নিশ্চিত নন বলেও উল্লেখ করেন আসিফ মাহমুদ। তবে চাঁদাবাজিতে তার সংশ্লিষ্টতার অভিযোগ উদ্দেশ্যমূলক বলে দাবি তার। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় অভিযুক্ত গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্যে এই ঘটনায় উপদেষ্টা আসিফ মাহমুদের নাম উঠে আসে। সম্প্রতি গুলশানে বরিশালের এই যে নারী এমপির বাসায় চাঁদাবাজির যে ঘটনার ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে, যে সিসিটিভি ফুটেজটা আপনারা দেখছেন, ওখানে টাকার ব্যাগ নিতে কালো টি শার্ট পরা যে ছেলেটা ছিল সেটা ছিলাম আমি। শাম্মীর সেই বাসায় আমরা অভিযান চালাই। আপনারা কি জানেন সেই অভিযানে যাওয়ার আগে গুলশানেরই কোন একটা জায়গায় আমার সাথে উপদেষ্টা আসিফ মাহমুদের কথা হয়। জানে আলম অপু জানান, ঘটনার দিন ভোর 4টায় মোটরসাইকেলে করে হোটেল ওয়েস্টিনের সামনে যান আসিফ মাহমুদ। সেখানে একটি জটলায় কিছুক্ষণ আলাপ শেষে বাইকে করে 2 ব্যক্তিকে চলে যেতে দেখা গেলেও ফুটেজে স্পষ্ট কারো চেহারা দেখা যায়নি। অনেকে, আমি যখন পোস্ট করছিলাম যে আমি গোটা বিষয়টা ক্ল্যারিফিকেশন একটা ভিডিও দিব, অনেকেই কমেন্ট করছে যে হ্যাঁ ভাই সময় নেন, সমস্যা নাই, ভালো করে স্ক্রিপ্ট লেখেন তারপর আইসেন। ওই 17 জুলাই 16 জুলাই পার হয়ে 12টার পরে যখন 17 জুলাই পরে, ওই 17 জুলাই ভোর 4:15 থেকে 30 এই 15 মিনিট সময় ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওই দিন ভোর রাতে আসলেই কি ওয়েস্টিনের সামনে গিয়েছিলেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ? জানতে চাইলে তিনি বলেন, ভোর রাতে মাঝে মধ্যে বাইক নিয়ে ওয়েস্টিন অথবা 300 ফিট এলাকায় খেতে গেলেও ওই দিন গিয়েছেন কিনা তা মনে নেই তার। আমি মাঝে মধ্যেই আমার
রাতে যখন কাজ শেষ হয় প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়। আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার, তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্স্যাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য। জানে আলম অপুর সাথে দীর্ঘদিনের পরিচয় থাকার কথা স্বীকার করে জোর করে তার কাছ থেকে এই ধরনের স্বীকারোক্তি নেওয়া হয়েছে বলে এই উপদেষ্টার অভিযোগ। তদন্ত চলছে, যেহেতু ইনভেস্টিগেশন চলছে, এটা নিয়ে মন্তব্য করাটা উচিত না। তারপর যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে এবং এই নামটা আসার পর আমি একরকম অবাকই হই। জানে আলম অপুকে আমি চিনতাম যখন আমি ছাত্র অধিকার পরিষদে ছিলাম 2022 সালে। একজন সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী পরিচয়ে। আমি খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে আসলে কী ঘটনা। তবে তিনি সেখানে দাবি করেছেন যে অপুকে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে জোরপূর্বক। যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলেই অত্যন্ত শঙ্কাজনক। 5ই আগস্টের পরের বাংলাদেশে আমরা যদি আবারও আগের মতো, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুম হতো, আপনারা জানেন, আমাদের এখানে আয়নাঘর ছিল যেগুলো 5ই আগস্টের গণঅভ্যুত্থানের ফলে এখন অকার্যকর, সেই প্র্যাকটিসের দিকে আমরা যাচ্ছি কিনা। অন্তর্বর্তী সরকারে যারা রাজনীতি করতে চান নির্বাচনের সময় তাদের পদত্যাগ করা উচিত বলেও মত দেন তিনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গুলশান কাণ্ডে উপদেষ্টার নাম আসার বিষয়টি স্পষ্ট করার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেছেন, এই ঘটনার তদন্ত না হলে উপদেষ্টাদের বিষয়ে আরও প্রশ্ন উঠবে। জনগণের সামনে সত্য তুলে ধরা দরকার বলেও মন্তব্য তার। সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। আর একটা বিষয়, যদি এটা না হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের নিয়ে আরও বেশি প্রশ্ন উত্থাপিত হতে থাকবে। গুলশান চাঁদাবাজি কাণ্ডে গ্রেফতার জানে আলম অপুর ভাইরাল ভিডিওর পর তার স্ত্রী আনিসার দাবি, জোর করে সেই ভিডিও ধারণ করা হয়েছে। জানান, এনসিপির পক্ষ থেকে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। ছড়িয়ে পড়া ভিডিও ধারণের সঙ্গে বিএনপি নেতা ইশরাক হোসেনের লোকজন জড়িত বলেও অভিযোগ করেন চাঁদাবাজিতে জড়িত অপুর স্ত্রী। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গুলশানের সাবেক এমপির বাসায় টাকার বান্ডিল সহ ধরা পড়েন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রিয়াদ ও জানে আলম অপু। আর এই দুজনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের কথা আগেই জানা গেছে। গ্রেপ্তারের আগে জানে আলম অপু একটি ভিডিও রেকর্ড করে বন্ধুকে দিয়ে যায়। এনসিপির কয়েকজন নেতা ও উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এসব চাঁদাবাজির সঙ্গে যুক্ত বলে স্বীকারোক্তি দেন অপু। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপুর এই ভিডিও ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। উপদেষ্টা আসিফ মাহমুদের নাম প্রকাশ পাওয়ায় বৃহস্পতিবার অপুর স্ত্রী সংবাদ সম্মেলনে দাবি করেন, অপুকে ভুল বুঝিয়ে টাকা আনতে গুলশানের ওই বাসায় নেওয়া হয়েছিল। ব্রিফিংয়ে তিনি জানান, অপু গ্রেপ্তার হওয়ার পর পরিবারের কোনো খোঁজ নেয়নি, এমনকি আইনগত সহায়তাও দেয়নি এনসিপি। তবে উপদেষ্টা আসিফ মাহমুদের নাম ভিডিওতে আসার পর তাদের সঙ্গে যোগাযোগ করে এনসিপি। তার তো কিছু নাই, তার পাশে দাঁড়ানোর বদলে তারা তার পাশ ছেড়ে চলে গেছে। এখন আমি নিজেও জানি না আমি কিভাবে এই জায়গায় আসলাম। এখন যখন ওই ভিডিওটা ভাইরাল হয়েছে তখন গিয়ে তারা আমাকে খোঁজা শুরু করছে। এর আগে কিন্তু অপু কোনো আইনি সহায়তার জন্য কেউ আমার সাথে যোগাযোগ করে নাই। অপু কেমন আছে, কোথায় আছে, এটা জিজ্ঞেসও আমাকে কেউ করে না। এটা তাদের কাছে কোনো ব্যাপার না। সংবাদ সম্মেলনের 13 মিনিটের দিকে কথা শেষ করতে চাইলে পাশ থেকে বলা হয়, ইশরাক হোসেনের সঙ্গে কিসের সম্পর্ক। আপনি তো শুরু থেকে দেখলাম যে পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন, কিন্তু আপনার ব্যানার আছে বিএনপি নেতা ইশরাকের কথা, তার সাথে এটা সম্পর্কটা কি বললেন না? জি কারা ইশরাক? না, আমি আমার ব্যানারে তো ইশরাকের কি জানে আলমের নির্যাতনের কথা বলা হয়েছে। এটা হচ্ছে গিয়ে আপনারা বিভিন্ন ছবি টবি দেখছেন। এখন অপুকে যে 31 তারিখ রাত 11:30 থেকে 1 তারিখ সকাল 7টা পর্যন্ত
ওকে কে আটকায় রাখছে, ওকে দিয়ে কে দফায় দফায় এরকম ভাবে একটু একটু করে ভিডিও রেকর্ড করছে। এই নারী ইশরাক হোসেনের বিরুদ্ধে তখনও সুনির্দিষ্ট কোনো কথাই বলছিলেন না। তখন আবারও পাশ থেকে বলা হয়, ব্যানারে যে নাম দেয়া হয়েছে তাহলে ব্যানার কে বানিয়ে দিয়েছে? এখন এই ব্যানারটা কে বানালো? আমি আপনাদেরকে বলতেছি যে 31 তারিখ রাত 11:30টার পর থেকে 7টা পর্যন্ত ওকে যে বন্দি করে রাখলো, ওইখানে ওর যে স্বীকারোক্তি নিল, এই স্বীকারোক্তিটা নিল কারা? এবং গোপীবাগ কার বাসা? গোপীবাগ কার বাসা? ইশরাক ভাইয়ের বাসা না? এবং অপুকে তো ইশরাক ভাইয়ের বাসার সামনে থেকেই ধরছে। ভিডিও রেকর্ড করার বিষয়ে এতদিন কেন কথা বলেননি এমন প্রশ্নে অপুর স্ত্রী জানান, এনসিপির নাম যুক্ত হওয়ায় তারাই এই সংবাদ সম্মেলন আয়োজন করেছে। এই 14 দিন মাথায় এসে সেটা ভাইরাল করছে। কেন করলো? এতদিন কেন করে নাই? এবং আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি এতদিন কেন এগুলো সামনে আনেন নাই? না, আমার পাশে কেউ ছিল না, আমি কাউকে চিনি না। এই যে মিডিয়া আপনারা সবাই সামনে আমার দাঁড়ায় আছেন, এতগুলো চ্যানেল, এইগুলোকে তো আমারে ম্যানেজ করে দিছে অপুর দলের। যখন অপুর এনসিপির উপরে প্রশ্ন আসলো, যখন এনসিপির উপরে প্রশ্ন চলে আসলো, এনসিপির স্বার্থে চলে আসলো, তখন তারা আমাকে এখানে নিয়ে আসছে। আমি এতদিন এই কথাগুলো বলার মানুষ পাচ্ছিলাম না। শুরুতে চাঁদাবাজির বিষয়ে জানতো না অপু এমন দাবি করলেও এক পর্যায়ে বলেন এনসিপির নেতারাই অপুকে একটি বাইক কিনে দিয়েছে। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংস্কার কমিশনগুলোর আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নাগরিকদের অধিকার ক্ষুণ্ণ হয় এমন বেআইনি কিছু করা হচ্ছে না। অতীতে বেআইনিভাবে নাগরিকদের মোবাইলে আড়ি পাতা নিয়েও সরকার একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করেছে। এছাড়া প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফরের বিভিন্ন সাফল্যও তুলে ধরেন প্রেস সচিব। রকুনুজ্জামানের রিপোর্ট। মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরেই বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সভায় সংস্কার কমিশনগুলোর দেওয়া আশু বাস্তবায়নযোগ্য সুপারিশগুলোর মধ্যে 37টি সুপারিশ এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে বলে উপদেষ্টা পরিষদকে অবহিত করা হয়। পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক এবং প্রধান উপদেষ্টার মালয়েশিয়া সফর নিয়ে ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। 246টা আশু করণীয় রিফর্ম আরও এসছে, এগুলো বাস্তবায়নাধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে তাহলে দাঁড়ানো হলো 367টা। 367টার মধ্যে 37টি অলরেডি বাস্তবায়িত হয়েছে। চিফ অ্যাডভাইজার আবার বলেছেন, অন্যান্য অ্যাডভাইজারও বলেছেন, এটার বিষয়ে আরও জোর দেওয়া হয়েছে। মোবাইলে আড়ি পাতার মতো বিভিন্ন সরকারি সংস্থার বেআইনি কার্যক্রম বন্ধে একটি কমিটি গঠন করার কথা জানান প্রেস সচিব। অবৈধ নজরদারি করার জন্য এবং আপনার ফ্রিডম অফ স্পিচটাকে কেড়ে রাখার জন্য, আপনার যে আমরা যে কনস্টিটিউশনে আমাদের যে গোপনীয়তার যেই রাইটটা দেওয়া হয়েছে সেটাকে তারা খর্ব করেছেন। তো সেইটার উপরে একটা কমিটি করে দেওয়া হয়েছে যে এটাকে ইনভেস্টিগেট করার জন্য, যে কত টাকার কত মিলিয়ন ডলার এটা কেনা হয়েছে এবং কোথা থেকে এইগুলো কেনা আছে। অলরেডি যে রিপোর্টে এসছে যেগুলো অনেক কিছুই ইসরায়েল থেকে কেনা হয়েছে। তো এই পুরো বিষয়গুলো তারা খতিয়ে দেখবেন, সেগুলোর উপরে এটার প্রধান থাকবেন হচ্ছেন আমাদের স্পেশাল অ্যাডভাইজার অন পোস্ট, টেলিকমিউনিকেশন অ্যান্ড আইসিটি অ্যাফেয়ার্স ফয়েজ তায়েব আহমেদ। এছাড়া এলডিসির গ্র্যাজুয়েশন 2026 সালের মধ্যেই হচ্ছে বলেও নিশ্চিত করা হয় সংবাদ সম্মেলনে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণের সময়সীমা আরও 3 থেকে 5 বছর বাড়ানোর আহ্বান জানিয়েছেন শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা। বেসরকারি খাতের পরামর্শ উপেক্ষা করে 2026 সালের নভেম্বরে এলডিসি থেকে উত্তরণের সিদ্ধান্ত নিলে আত্মঘাতী হবে, এমনটিই মনে করছেন ব্যবসায়ী সংগঠনের নেতারা। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, পরিকল্পিতভাবে এলডিসির উত্তরণ না হলে চড়া শুল্কের প্রভাবে রপ্তানি 14% কমে যেতে পারে। জিয়াউল হক সবুজের রিপোর্ট। 2024 সালের জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতির বেশ কিছু সূচক ঘুরে দাঁড়ালেও সুখবর নেই বিনিয়োগে। 2023 সালের তুলনায় 2024-এ বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় 13%। নিরবচ্ছিন্ন হয়নি শিল্প কারখানার উৎপাদনে গতি বাড়ানোর প্রয়োজনীয় বিদ্যুৎ জ্বালানি। এই অবস্থায় 2026 সালে এলডিসির উত্তরণ বাস্তবসম্মত হবে না বলছেন ব্যবসায়ীরা।
ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সেমিনারে উদ্যোক্তারা বললেন, দেশের অর্থনীতিতে যে ঝুঁকি তৈরি হয়েছে তা সারিয়ে তোলার আগে এলডিসি উত্তরণ নিয়ে তাড়াহুড়া করলে ভালো ফল মিলবে না। এখন যদি গ্রাজুয়েশনে আমরা যাই, এক কথায় এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যে সিদ্ধান্ত আমাদেরকে কারখানা বন্ধ করে দিবে, রপ্তানি স্থবির হয়ে যাবে এবং পিছিয়ে পড়বো আমার প্রতিবেশী দেশের তুলনায়, সেই সিদ্ধান্ত নেওয়া কোনো মতেই আপনার জন্য সমীচীন হবে না। Government that who are thinking this is the right time to graduate, we have difference of opinion. That's November 26 is not the right time. We'd like to be graduated, but we need at least 2 to 3 years. The private sector of Bangladesh does not believe, has not believed, and has been saying for a long time, but no one wants to listen. It is not. It would be suicidal for us to graduate at this moment. এলডিসি উত্তরণের পক্ষে একসময় সাফাই গাওয়া অর্থনীতিবিদরাও বলছেন, গোড়ায় গলদ ছিল সিদ্ধান্তে। যুক্তিসঙ্গত সিদ্ধান্ত না নিলে ওষুধ ও পোশাক রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা তাদের। Among these 12 graduating countries, the almost 90% of all export losses will be from Bangladesh. The loss will be equivalent to 14.3% of the country's global export. We missed extremely important 3 to 4 years right at the beginning. আমরা বলি না একেবারে গোড়াতেই বিসমিল্লাতেই গলত, একেবারে বিসমিল্লাতেই গলত ছিল। এখনই উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে না চাওয়া দেশীয় উদ্যোক্তাদের যৌথ সিদ্ধান্ত শিগগিরই সরকার প্রধানকে আনুষ্ঠানিকভাবে জানানোর তাগিদ দেয়া হয় সেমিনারে। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর অভিযোগ, দেশের ভিতরে ও বাইরে ফ্যাসিবাদীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে। ফেব্রুয়ারিতেই যাতে নির্বাচন হয় বিষয়টি নিশ্চিতের দাবিও জানান তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে শামসুজ্জামান দুদু বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন বাস্তবায়নের সুযোগ ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলছেন। কোনোভাবেই যাতে নির্বাচন নিয়ে গড়িমসি করা না হয় সে বিষয়ে সতর্ক করে দেন বিএনপির এই নেতা। বলেন, গণতন্ত্র ও নির্বাচন নিয়ে যদি কেউ তালবাহানা করে তবে বুঝতে হবে তারা ফ্যাসিবাদী শক্তিকে আবারও দেশে ফিরিয়ে আনতে চায়। সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘায়িত করার কোনো সুযোগ নেই বলেও জানান শামসুজ্জামান দুদু। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে আওয়ামী লীগের দোসর ও আওয়ামীপন্থী আইনজীবীরাই সুপ্রিম কোর্টের এজলাস কক্ষে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। দুপুরে সুপ্রিম কোর্ট বারের অডিটোরিয়ামে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। কায়সার কামাল বলেন, বিগত 15 বছর বিচার ব্যবস্থাকে তারা কুক্ষিগত করে রেখেছে। গত 11 আগস্ট সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের জামিন শুনানির দিন এজলাস কক্ষে হট্টগোল তারই বহিঃপ্রকাশ। এ সময় তিনি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রিমিয়াম আয়ের লক্ষ্যমাত্রা অর্জনকারী কর্মকর্তাদের সম্মেলন হয়েছে। কক্সবাজারের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন কোম্পানির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এবং বাংলাদেশের ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট BM ইউসুফ আলী। ধন্যবাদ জ্ঞাপন করেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক BM শওকত আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক নন্দন ভট্টাচার্য ও মোস্তফা হেলাল কবির, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক আলমগীর ফিরোজ রানা, উপব্যবস্থাপনা পরিচালক ও CFO SM আরিফিন কাদের, ঊর্ধ্বতন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোতাহার হোসেন, নওশের আলী নাইম, মোহাম্মদ আবু তাহের ও মোহাম্মদ হাবিবুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক ইমাদ উদ্দিন আহমেদ প্রিন্স, কামাল হোসেন মহসিন, খলিলুর রহমান শিকদার ও মোহাম্মদ এনামুল হক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। নির্বাচনের রোডম্যাপ ঘোষণা আগামী সপ্তাহেই। ভোট সামনে রেখে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসতে যাচ্ছে কমিশন। মাঝে মধ্যে ওয়েস্টিনে যান স্বীকার করলেও ভাইরাল ফুটেজ নিয়ে নিশ্চিত নন উপদেষ্টা আসিফ। এনসিপির আয়োজনে অপুর স্প্রিট সংবাদ সম্মেলন। যৌথ বাহিনীর অভিযানে ভোলাগঞ্জের 12,000 ঘনফুট পাথর উদ্ধার। লুটপাটকারীদের তালিকা দাখিলের নির্দেশ হাইকোর্টের। সংস্কারের সুপারিশগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ প্রধান উপদেষ্টার। মোবাইলে আড়িপাতা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি।
স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য প্রস্তুত নন উদ্যোক্তারা, তড়িঘড়ি সিদ্ধান্ত হবে আত্মঘাতী, শঙ্কা ব্যবসায়ী নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ 20, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।